বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। এই মুহূর্তে আমরা ইকোনমিক্সের একটি ক্লাসে রয়েছি এবং আজকে আমাদের টপিক ফিনান্সিয়াল সিস্টেম। আমি সরাসরি আবারও স্যারের ক্লাসে চলে যাব। আমরা তিনটে আগে দেখেছি মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেগুলো গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যখন শর্ট টার্ম বরোয়িংস করছে সেই মানি মার্কেট থেকে। 4 নম্বর যে ইনস্ট্রুমেন্টটা আমরা দেখব মানি মার্কেট, সেটাকে আমরা বলছি সার্টিফিকেট অফ ডিপোজিট। এই সিডি বা সার্টিফিকেট অফ ডিপোজিট কি? দেখো, কমার্শিয়াল ব্যাংকস তারা মূলত দুটো কাজ করে। প্রথম কাজটা হচ্ছে ডিপোজিট নেওয়া এবং দ্বিতীয় কাজটা হচ্ছে লোনস অ্যাডভান্স করা। একটা ইনস্টিটিউট তখনই কমার্শিয়াল ব্যাংক হিসেবে পরিচিতি পাবে যখন তারা দুটো কাজই করবে, কমন পাবলিকের থেকে ডিপোজিট অ্যাকসেপ্ট করবে আর কমন পাবলিকের প্রয়োজনে তাদেরকে লোনস অ্যাডভান্স করবে। এখন এরকম একটা সিচুয়েশন যদি হয় যে ব্যাংকের কাছে, কমার্শিয়াল ব্যাংকের কাছে লোন অ্যাপ্লিকেশন প্রচুর লোন অ্যাপ্লিকেশনস আছে, কিন্তু কমার্শিয়াল ব্যাংকসগুলো সেই লোন অ্যাপ্লিকেশনসগুলো সার্ভিস করতে পারছে না, লোনগুলো দিতে পারছে না। তার কারণ হচ্ছে কমার্শিয়াল ব্যাংকসের কাছে সাফিসিয়েন্ট ডিপোজিটস নেই। দেখো, কমার্শিয়াল ব্যাংকস এই লোন থেকেই ইনকাম করছে, মানে আমরা যখন কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিচ্ছি তখন কিন্তু কমার্শিয়াল ব্যাংককে আমরা রেট অফ ইন্টারেস্ট দিচ্ছি, তো ওইটাই হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ইনকাম। তাই জন্যে এই লোনসগুলোকে বলা হয় কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট। অ্যাসেট ইজ সামথিং দ্যাট জেনারেটস ইনকাম ফর ইউ। তাই জন্য কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট কোনটা? এই লোনসগুলো। এখন কমার্শিয়াল ব্যাংক সবসময় চাইবে লোন দিতে যাতে করে ইনকাম বাড়ে, কিন্তু এখন তার কাছে লোন অ্যাপ্লিকেশন আছে কিন্তু সে লোন দিতে পারছে না, তার কারণ তার কাছে সাফিসিয়েন্ট ডিপোজিট নেই। লোকে ব্যাংকে ডিপোজিট করতে আসছে না। কমার্শিয়াল ব্যাংকসগুলো এই ডিপোজিটসগুলো থেকেই কিন্তু লোন দিয়ে থাকে। এই অবস্থায় কমার্শিয়াল ব্যাংকসগুলোর কাছে কি উপায়? তারা শর্ট টার্ম বরোয়িং করবে এবং এই বরোয়িংয়ের মাধ্যমে তারা ডিপোজিট ক্রিয়েট করবে। কীরকম? তারা হয়তো একটা অ্যানাউন্সমেন্ট করলো যে নেক্সট 1 মান্থে ওই কমার্শিয়াল ব্যাংকের কাছে যারা যারা ডিপোজিট ক্রিয়েট করছে, যে ডিপোজিটসগুলো অবশ্যই শর্ট টার্ম ডিপোজিট মানে লেস দেন 1 ইয়ার, সেই শর্ট টার্ম ডিপোজিটস যারা যারা ক্রিয়েট করবে তাদেরকে হয়তো ব্যাংক বলছে 0.75% বেশি রেট অফ ইন্টারেস্ট পে করবে। মানে ব্যাংকসগুলো একটা অ্যানাউন্সমেন্ট করছে যে টু এনজয় টু গেট হায়ার রেট অফ ইন্টারেস্ট আপনারা এই 1 মাসে আমাদের কাছে ডিপোজিটস ক্রিয়েট করুন, যে ডিপোজিটসগুলো কিন্তু শর্ট টার্ম ডিপোজিটস হবে এবং সেই ডিপোজিটসগুলোর এগেনস্টে ওরা একটা করে সার্টিফিকেট দেবে, যে সার্টিফিকেটটা কিন্তু বেয়ারের ফর্মে থাকবে। সার্টিফিকেটটা বেয়ারের ফর্মে থাকার মানে কি? বেয়ারের ফর্মে থাকার মানে হচ্ছে এই সার্টিফিকেটগুলো কোনো নামে ইস্যু হবে না, সার্টিফিকেট হোল্ডারের নাম থাকবে না, সার্টিফিকেটের শুধু সিরিয়াল নাম্বার থাকবে এবং সেই সার্টিফিকেটটা যখন যার কাছে, মানে যে হোল্ডার, তাকেই বলা হবে সেই সার্টিফিকেটের ওনার। তার মানে আমি যদি ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকসগুলোর ওই অ্যানাউন্সমেন্টটা শুনে, যেখানে কমার্শিয়াল ব্যাংকসগুলো বলছে যে আগামী 1 মাসে আপনারা যেই শর্ট টার্ম ডিপোজিটসগুলো আমাদের এখানে করবেন তাদের জন্য আপনাদের 0.75 ইন্টারেস্ট বেশি দেওয়া হবে, সেটা শুনে আমি ব্যাংকের কাছে গিয়ে একটা সার্টিফিকেট অফ ডিপোজিট নিলাম, তখন ব্যাংক কিন্তু আমাকে যে সার্টিফিকেট অফ ডিপোজিটটা দিচ্ছে সেটাতে আমার নাম লেখা থাকবে না, একটা সিরিয়াল নাম্বার থাকবে যেটা ব্যাংকের কাছে রেকর্ডেড থাকবে। আমাকে সেই সার্টিফিকেটটা আমার এন্ডে সুরক্ষিত রাখতে হবে। সার্টিফিকেটটা যদি আমি কোথাও হারিয়ে ফেলি, অন্য একজন কেউ কুড়িয়ে পায়, তাহলে কিন্তু তার হয়ে গেল সার্টিফিকেট, তো বেয়ারার ফর্মে আছে। তাহলে এখানে মনে রাখতে হবে শর্ট টার্ম বরোয়িংস কোন অবস্থাতে করছে, সিচুয়েশনটা কি? কমার্শিয়াল ব্যাংকসের কাছে লোন অ্যাপ্লিকেশন আছে, ডিপোজিটস সাফিসিয়েন্ট নেই, কমার্শিয়াল ব্যাংকসগুলো ডিপোজিট মোবিলাইজ করতে চাইছে, তখন তারা এই সার্টিফিকেট অফ ডিপোজিট বিক্রি করবে। কমার্শিয়াল ব্যাংকসগুলো শুধু করবে, কোনো ধরনের কোঅপারেটিভ বা আরআরবি রিজনাল রুরাল ব্যাংকস কিন্তু এই জিনিসটা করতে পারবে না।
বেস্ট। এখানে নেক্সট জিনিস যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে যে সার্টিফিকেট অফ ডিপোজিটসের এগেনস্টে কোনো লোন দেওয়া হবে না, মানে আমি যেই ডিপোজিটটা করেছি ব্যাংকের কাছে সেটা এগেনস্টে আমি অন্য কোথা থেকে কোনো লোন নিতে পারবো না। আর পরের যে পয়েন্টটা মনে রাখবে, যেই সার্টিফিকেটস অফ ডিপোজিটস যেগুলো ব্যাংক ইস্যু করছে সেইগুলো এক তো বলেছি আমি শর্ট টার্ম, দ্বিতীয় সেগুলো ডিসকাউন্টেড রেটে হবে। ডিসকাউন্টেড রেট মানে কি, মানে আমাকে আগের থেকে ইন্টারেস্ট রেটটা বলে দিচ্ছে এবং সেই ইন্টারেস্ট রেটটা হাইয়ার ইন্টারেস্ট রেট, তাই জন্য সেগুলো ডিসকাউন্টেড অ্যান্ড হাই কস্ট বরোয়িংস। হাই কস্ট বরোয়িংস মানে ব্যাংকের কাছে ডিপোজিট মোবিলাইজ হচ্ছে না, তাই জন্য ব্যাংক আমাকে একটা অফার দিচ্ছে যে আপনি যদি এখন আমাদের কাছে ডিপোজিটসগুলো তৈরি করেন তাহলে আপনাকে 0.75 ইন্টারেস্ট রেট বেশি দেওয়া হবে। তাহলে ব্যাংকের ওই যে বরোয়িংটা, মানে আমি যখন ব্যাংকে টাকাটা দিচ্ছি মানে ইটস বরোয়িং টু দ্য ব্যাংক, আমি ব্যাংকের কাছে ডিপোজিট তৈরি করছি, ব্যাংকের কাছে সেটা বরোয়িং হচ্ছে, সেই বরোয়িংটা ব্যাংককে বেশি রেট অফ ইন্টারেস্ট দিয়ে আনাতে হচ্ছে, তাই জন্য আমরা বলছি হাই কস্ট বরোয়িং। তাহলে পয়েন্টসগুলো কী কী মনে রাখবে, সার্টিফিকেট অফ ডিপোজিটস কখন ইস্যু হবে, যখন ডিপোজিট সাফিসিয়েন্ট না, লোন অ্যাপ্লিকেশনস অনেক পেন্ডিং, নেক্সট শর্ট টার্ম বরোয়িংস যেখানে হাই রেট অফ ইন্টারেস্ট পে করা হচ্ছে, তারপরে সার্টিফিকেট অফ ডিপোজিটসের এগেনস্টে আমরা কোনো লোন নিতে পারবো না। নেক্সট আমরা যেই মানি মার্কেট ইনস্ট্রুমেন্টটা দেখব সেটা হচ্ছে কমার্শিয়াল বিল। কমার্স মানে কি, ট্রেড অ্যান্ড কমার্স। তাহলে কিছু বায়ার থাকবে যারা জিনিসপত্র কিনছে, আর একজন সেলার থাকবে বা কিছু সেলার থাকবে যারা জিনিসপত্র বিক্রি করছে। এখন ধরো এই দুজন বায়ার অ্যান্ড সেলার, তাদের মধ্যে একটা জিওগ্রাফিক্যাল গ্যাপ আছে। আজকে ওয়েস্ট বেঙ্গলের যিনি বায়ার তিনি মেবি রাজস্থানী সেলারের থেকে জিনিসটা পারচেজ করছেন। রাজস্থানী সেলার বলছেন যে আমাকে পেমেন্ট করে দিন, ওয়েস্ট বেঙ্গলের বায়ার বলছেন যে যতক্ষণ না জিনিসটা আমার কাছে পৌঁছচ্ছে কনসাইনমেন্টটা, আমি কেন পেমেন্ট করতে যাব, আমি তো দেখে জিনিসটা নিয়ে তারপরে পেমেন্ট করব। সেই সময় তারা একটা বিল তৈরি করে যেটাকে বলা হয় ট্রেড বিল। দেখো নামটা কি, ট্রেড বিল। কেন, একটা ট্রেড হচ্ছে, কিছু জিনিস রাজস্থান থেকে ওয়েস্ট বেঙ্গলে আসবে কিন্তু এখানে পেমেন্টটা হচ্ছে না। কেন হচ্ছে না, কেন কি দুই পার্টি বায়ার অ্যান্ড সেলার এগ্রিড হচ্ছে না। সেলার চাইছে পেমেন্ট, বায়ার বলছে যে আমি এখন দেবো না, কনসাইনমেন্ট আমার কাছে আসলে আমি যুক্তিযুক্ত, কনসাইনমেন্ট না পৌঁছলে কেন পেমেন্ট হবে। তখন তারা একটা ট্রেড বিল বানাচ্ছে, যেই ট্রেড বিলটা অ্যাকচুয়ালি বানাচ্ছে কিন্তু সেলার। তাহলে ট্রেড বিল কে বানাচ্ছে, মেকারকে সেলার, এবং যেখানে সে মেনশন করে দিচ্ছে যে সেই ট্রেড বিলে কী কী মেনশন থাকবে, কত টাকার জিনিস, কী কী জিনিস, আর কে বিক্রি করছে, কাকে বিক্রি করছে। এইবার বায়ার অ্যান্ড সেলার দুজনেই সেখানে সাইন করবে, মানে দুজনেই সেখানে সম্মত হলো সেই ট্রেড বিলে, এবং সেই ট্রেড বিলের অনুযায়ী যখন বায়ার কনসাইনমেন্টটা পেয়ে যাবে, রিসিভ করবে, তখন পেমেন্ট সেলারকে করে দেবে। এই ধরনের ট্রেড বিলগুলো যখন কমার্শিয়াল ব্যাংকস অ্যাকসেপ্ট করবে তখন সেই ট্রেড বিলটা কনভার্টেড হয়ে যাবে কমার্শিয়াল বিলে। এই কমার্শিয়াল বিল বা ট্রেড বিল ইজ আওয়ার নেক্সট মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। অবশ্যই শর্ট টার্ম, 1 বছরের কম, এবং কখন এটার জেনারেশন হচ্ছে, যখন একটা ট্রেড হচ্ছে, তাই জন্য ইনিশিয়ালি এটার নাম ছিল ট্রেড বিল। যখন সেই ট্রেড বিলটা কমার্শিয়াল ব্যাংকসগুলো অ্যাকসেপ্ট করছে, দেখো কমার্শিয়াল ব্যাংক অ্যাকসেপ্ট করছে মানে এই যে সেলার, সে ট্রেড বিলটা বানিয়ে যখন বায়ারকে পাঠিয়েছে, বায়ার সাইন করে সেলারের কাছে পাঠিয়ে দিয়েছে, তাহলে সেলারের কাছে এখন কি আছে, ওই ট্রেড বিলটা, টাকা কিন্তু নেই। এখন এই সেলারকেও তো কাউকে পেমেন্ট করতে হতে পারে, তো সেলারের কাছে তো টাকা নেই, তার কাছে একটা ট্রেড বিল পড়ে আছে যেখানে একটা প্রমিস করা হয়েছে যে আমি কনসাইনমেন্টটা পেয়ে গেলে বায়ার টাকাটা দিয়ে দেবে। তো এই ট্রেড বিলটা নিয়ে নিশ্চয়ই সেলার কোথাও গিয়ে কেনাকাটা করতে পারছে না, এবার সেলারকে কিছু একটা পেমেন্ট করতে হবে, তখন সেলার এই ট্রেড বিলটা কমার্শিয়াল ব্যাংকে দিচ্ছে, এবং কমার্শিয়াল ব্যাংকে এই ট্রেড বিলের এগেনস্টে সেলার টাকা পাচ্ছে, কারেন্সি পাচ্ছে, মানি পাচ্ছে। যখনই এই ট্রেড বিলগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে কমার্শিয়াল ব্যাংকসে, তখন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কমার্শিয়াল বিল। তাহলে এই যে 5টা আমরা দেখলাম শর্ট টার্ম ফান্ড বরোয়িংয়ের ইনস্ট্রুমেন্ট, সেগুলো হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। এরপরে আমরা মুভ করব ক্যাপিটাল মার্কেট। আমরা দেখেছিলাম ক্যাপিটাল মার্কেটে মোর দ্যান ওয়ান
ইয়ার, 1 বছরের বেশি সময়কাল ধরে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো ট্রেডেড হচ্ছে। এবং এই যে ক্যাপিটাল মার্কেট, এই ক্যাপিটাল মার্কেটের দুটো ব্রড ক্লাসিফিকেশন আমরা করেছিলাম। প্রথমটাকে আমরা বলেছিলাম গিল্ট এজ মার্কেট, বা যেটাকে আমরা বলেছিলাম জি-সেক মার্কেট। আর দ্বিতীয় পার্টটাকে আমরা বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট। এই গিল্ট এজ মার্কেটে কি হচ্ছে বা গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেটে কি হচ্ছে, এখানে 1 বছরের বেশি মেয়াদি, 1 বছরের বেশি পিরিয়ডের গভর্নমেন্টের সিকিউরিটিসগুলো আরবিআই এর থ্রু দিয়ে গভর্নমেন্ট বিক্রি করছে, এবং এর ফলে গভর্নমেন্ট মিডিয়াম বা লং টার্ম বরোয়িংসগুলো কালেক্ট করছে। কাজেই যেরকম আমরা ট্রেজারি বিল দেখেছিলাম, টি বিল দেখেছিলাম, সেরকমই এই গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো হচ্ছে সেফ, এবং এগুলো মিডিয়াম অ্যান্ড লং টার্ম বরোয়িং করতে সাহায্য করছে গভর্নমেন্টকে থ্রু আরবিআই। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এই জিসেক বা গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো গভর্নমেন্ট আরবিআইয়ের মাধ্যমে বিক্রি করছে, এবং আরবিআই প্রাইমারি ডিলার। প্রাইমারি ডিলার বা পিডি এই ইনস্টিটিউশনসগুলোকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোকে অ্যাপয়েন্ট করছে, এস্টাবলিশ করছে, যাদের মাধ্যমে এই গভর্নমেন্ট সিকিউরিটিজ এক্সচেঞ্জ করা হচ্ছে মার্কেটে। তাহলে প্রাইমারি ডিলার্স আর দ্য সোর্স যেখান থেকে কমন পিপল বা এন্টারপ্রেনার্স, বিজনেস ফার্মস এরা গভর্নমেন্টের সিকিউরিটি কিনতে পারছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে এই গভর্নমেন্ট সিকিউরিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই গভর্নমেন্ট সিকিউরিটি ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার সেল হয় বা পারচেজ করা হয়, বাই করা হয়। ওভার দ্য কাউন্টার মানে যেখানে কোনো এক্সচেঞ্জ নেই। যেমনি আমরা জানি যে শেয়ার মার্কেটে, শেয়ার এক্সচেঞ্জে শেয়ার্স বা ডিবেঞ্চার্সগুলো ট্রেড করা হয়, কিন্তু এই গভর্নমেন্ট সিকিউরিটি কিন্তু ওভার দ্য কাউন্টার সেল অ্যান্ড পারচেজ করা হয়। ওভার দ্য কাউন্টার মানে সরাসরি ওই প্রাইমারি ডিলার্স আর যারা কিনতে চাইছে তাদের মধ্যে কোনো ইন্টারমিডিয়েরিজ, কোনো এক্সচেঞ্জ, কোনো মিডিয়াম থাকবে না। এবার যদি আবার বিক্রি করতে হয় আবার প্রাইমারি ডিলার্সের কাছেই বিক্রি হবে, ঠিক আছে, যেটা বাইব্যাক করা হবে। কাজেই এখানে মনে রাখতে হবে গভর্নমেন্ট সিকিউরিটি মার্কেট বা গিল্টেজ মার্কেট হচ্ছে গভর্নমেন্টের সিকিউরিটি বাই অ্যান্ড সেল করার মার্কেট, যেখানে গভর্নমেন্ট মোর দ্যান 1 ইয়ার পিরিয়ড গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো আরবিআইয়ের মাধ্যমে বিক্রি করছে বা কিনছে, এবং আরবিআই সেই সিকিউরিটিসগুলো প্রাইমারি ডিলার্সের মাধ্যমে কমন মার্কেটে, ওপেন মার্কেটে ছড়িয়ে দিচ্ছে। এবং এটা অবশ্যই উইদাউট এনি এক্সচেঞ্জ, কোনো এক্সচেঞ্জ ছাড়া ওভার দ্য কাউন্টার বিক্রি হচ্ছে। এবার আমরা চলে আসি ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেটে। এই ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেটে কি হয়, যেসব বিজনেস হাউসেস আছে বা যারা ফার্মস আছে, তারা তাদের বিজনেস চালাবার জন্যে যেই প্রজেক্টসগুলো তারা তৈরি করছে তাদের জন্যে ফান্ড রেজ করছে এই ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট থেকে। এখন এই বিজনেস হাউসেসগুলো গভর্নমেন্ট বিজনেস হাউসেস হতে পারে, আবার প্রাইভেট বিজনেস হাউস হতে পারে, মানে বিএসএনএল হতে পারে, আবার এয়ারটেল হতে পারে। তারা তাদের বিজনেসের জন্য যখন লং টার্ম বা মিডিয়াম টার্ম ফান্ড কালেক্ট করবে, তারা আসবে ক্যাপিটাল মার্কেটে। ক্যাপিটাল মার্কেটের আন্ডারে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট। এবার এই যে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট, এই ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেটকে আবার আমরা 2 ভাগে ভাগ করছি। প্রথম পার্টটাকে আমরা বলছি প্রাইমারি মার্কেট, বা এটাকেই আমরা বলছি নিউ বা ফ্রেশ ইস্যু
মার্কেট। প্রাইমারি মার্কেটে কি হচ্ছে, প্রথমবারের জন্যে যখন কোনো কোম্পানি শেয়ার বা ডিবেঞ্চার সেল করছে প্রথমবারের জন্যে, ফর দ্য ফার্স্ট টাইম, যখন প্রথমবারের জন্য কোম্পানি ফান্ড কালেক্ট করার জন্যে শেয়ার বা ডিবেঞ্চার বিক্রি করছে, অ্যাজ ইফ নতুন ব্র্যান্ডেড গাড়ি শোরুম থেকে কিনে আনা হচ্ছে ফার্স্ট হ্যান্ড। তো সেইটা যখন একটা শেয়ার বা ডিবেঞ্চার ফ্রেশ বিক্রি হচ্ছে কোম্পানির থেকে, তখন সেটা বিক্রি হবে প্রাইমারি মার্কেটে বা নিউ অথবা ফ্রেশ ইস্যু মার্কেট থ্রু। কিভাবে বিক্রি হবে? আইপিও। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। এই আইপিওর মাধ্যমে নিউ বা নতুন শেয়ার অ্যান্ড ডিবেঞ্চার প্রথমবারের জন্য কোম্পানি বিক্রি করছে, এবং কেন? টু কালেক্ট মিডিয়াম অ্যান্ড লং টার্ম ফান্ডস ফ্রম দ্য মার্কেট। এইবার একবার যখন শোরুম থেকে গাড়িটা বেরিয়ে এলো, তখনই কিন্তু ওটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। মানে একবার যখন কোম্পানি, মেবি টাটা, মেবি ওএনজিসি, যখন শেয়ার বা ডিবেঞ্চার বিক্রি করে ফান্ড কালেক্ট করে নিল, সেই শেয়ারটা আইপিওর মাধ্যমে বিক্রি হয়ে গেল, তখন কিন্তু আর ওটা নতুন থাকলো না, তখন ওটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল। এরপর যিনি শেয়ার কিনেছেন, যিনি হোল্ডার, এখন যিনি ধরে আছেন শেয়ারটা, তিনি যদি পরবর্তীকালে মনে করেন যে আমি আর এই শেয়ারটা আমার কাছে রাখবো না, আমি এই শেয়ারটা বিক্রি করে দেবো, তখন কিন্তু কোম্পানি কিনছে না, তখন সেই শেয়ারটা আবার অন্য কেউ কিনছে। সেই যে অন্য কেউ কিনছে, সেই শেয়ারটা হাত বদল যে হচ্ছে, সেইটা কোথায় হবে? সেটা হবে সেকেন্ডারি মার্কেট, বা যেটাকে আমরা খুব কমনলি বলি স্টক এক্সচেঞ্জ বা স্টক মার্কেট। তাহলে গাড়িটা যখন একবার রোল আউট হয়ে গেল শোরুম থেকে, তারপরে যখন বিক্রি হচ্ছে, তখন যেমনি সেকেন্ড হ্যান্ড হয়ে যাচ্ছে, সেমনি প্রথমবারের জন্য যে শেয়ারটা ডিবেঞ্চারটা প্রাইমারি মার্কেট থেকে আমি কিনেছিলাম, সেইটা যখন আমি আবার হাত বদল করছি, সেটা চলে যাবে সেকেন্ডারি মার্কেটে, এবং সেটা আমরা যেটা খুব কমন নেম যেটাকে আমরা দিয়েছি স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেটে, সেটার আমরা ডিলিংসগুলো করব। ঠিক আছে, তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেটের আন্ডারে প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একদম স্যার, মানে যেটা বুঝলাম এতক্ষণ পর্যন্ত যে শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ এইগুলোর সঙ্গে ফিনান্সিয়াল সিস্টেমটা একটা অঙ্গাঙ্গিভাবে, মানে এগুলোকে আলাদা করা যাবে না। অ্যাকচুয়ালি একটা দেশ চলছে যে সব কিছুতেই তো পয়সা, তো ওই টাকার ব্যাপারটা খুব সহজ না। আমাদের বলা হয় ইকোনমিতে, যেটা সিম্পল ইকোনমি মানে যেখানে বাটার সিস্টেম, মানে আপনি পেন দেবেন পেন্সিল নেবেন, আর কমপ্লেক্স ইকোনমি মানে যেখানে মানির ব্যবহার আছে, মানে ওই যে বলে না টাকা আসলেই সব কিছু গড়বড় হয়ে যায়, কমপ্লেক্সিটি ইনক্রিজেস উইথ দ্য ইউজ অফ মানি। তো ওই যেই সিস্টেমে কমপ্লেক্স, কোন সিস্টেমটাকে বলছি? যেই সিস্টেমে টাকার, যেই অর্থনীতিতে টাকার ব্যবহার হচ্ছে, সেটাকে আমরা বলছি কমপ্লেক্স ইকোনমি। একদমই খুব জটিল। স্যার, আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিই, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।